আমরা গত ক্লাসগুলোতে পড়েছি, ছোট্ট দুটো কাজ করেছি। পোস্টমাস্টার নামে ছোট্ট একটি গল্প পড়েছি, আর জীবন দাশের 8 বছর আগের একদিন একটি কবিতা পড়েছি। কোনো শহর হৃদয়বান ব্যক্তি যদি একটু বনলতা সেন কবিতাটা একটু গ্রুপে একটু শেয়ার করে দেন, একটা ছবি তুলে একটু কষ্ট করে গ্রুপে শেয়ার করে দেন, এতিম যারা আছেন তারা যাতে দেখতে পারেন। আচ্ছা, এই কবিতাটা আমরা পড়ছি, কিন্তু পড়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খুব মনোযোগ দরকার। কারণ হচ্ছে কি, যে যেই নামে আমরা কবিতাটাকে আসলে চিনি, বনলতা সেন নামে কবিতাটা, কিন্তু আদৌ কি বনলতা সেন নামে কি বোঝাচ্ছে সেটার একটা আশ্চর্য অর্থ আছে, অর্থাৎ মিস্টেরিয়াস কিছু ব্যাপার স্যাপার আছে। এখন এই মিস্টেরিয়াস ব্যাপার স্যাপারগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাকে হচ্ছে কি একটু মনোযোগ মনোযোগ যদি না দেন তাহলে হয়তো ধরতে পারবেন না। তার থেকেও বড় জিনিস ধরার জন্য বাংলা সাহিত্যে যদি হচ্ছে কি এরকম কোনো কবিতা লিখে থাকে, বাংলা সাহিত্যে যদি এরকম কোনো কবিতা এসে থাকে যে আজও হচ্ছে গিয়ে যে আপনার যে কবিতাটা হচ্ছে গিয়ে মানুষ চায় বারবার, এই কবিতাটাকে বিট করা যাবে কি না, এই কবিতাটার অল্টারনেটিভ কি কখনো কোনো কবিতা হবে কি না, সেটা নিয়ে হচ্ছে একটা খুব, যদি কেউ বাজি লাগে তাহলে সে বাজি অবশ্যই জিতবে, কারণ এরকম কবিতা লেখা যাবে না, এরকম কবিতা আর প্রডিউস হবেও না। অথবা জীবন দাশ কীভাবে কবিতা লিখেছিলেন সেটাও হচ্ছে কি একটা আশ্চর্যের ব্যাপার। অনেকে চেষ্টা করেছেন এরকম একটা কবিতা লিখতে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তার মানে আর বাংলা সাহিত্যে যদি ধরা হয় যে রোমান্টিক কোনো কবিতা, যে কবিতাটা হচ্ছে কি আমরা না বুঝে রোমান্টিক বলি, অথবা রোমান্টিক কিছু এলিমেন্টস থাকতে পারে, এই কবিতাটা মনে হয় সবাই হচ্ছে কম বেশি আমরা জানি, নামটা হয়তো বা পড়া হয়নি, বাট আমরা মোটামুটি সবাই জানি কবিতাটা কে লিখেছেন হয়তো বা সেই জিনিসটা জানানো ছিল না। বনলতা সেন কবিতাটা লিখে যাচ্ছে জীবন আনন্দ দাশ। জীবন আনন্দ বানানে 3টা দন্ত ন আছে। কয়টা দন্ত ন আছে? 3টা দন্ত ন আছে। সো খুঁজে খুঁজে আপনাকে এগুলি বের করতে হবে। পরীক্ষার খাতায় ম্যাক্সিমাম যেটা করেন 2টা দন্ত ন দেন, কিন্তু দন্ত ন কয়টা আছে? 3টা আছে। বানান লেখার সময় কেয়ারফুল হতে হবে, যত্নবান হতে হবে। এই কবিতাটার আরও মিস্টেরিয়াস ব্যাপার হচ্ছে কি, বনলতা সেন কি কোনো মানুষ নাকি অন্য কেউ, নাকি অশরীরী কিছু, সেটাও একটা সংশয় আছে। সেজন্য আমরা কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বো এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবো আসলে জীবন দাশ কী আমাদেরকে বোঝানো চাচ্ছে। আদেও কি এটা একটা কোনো প্রেমের কবিতা কিনা, সেটাও হচ্ছে একটা প্রশ্ন। বাট পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটার সাথে আসলে এগুলির কোনো সম্পর্কই নেই। আমরা পড়ছি, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কিছু শব্দ আমরা মার্ক করিনি বোঝার স্বার্থে। 1000 বছর ধরে, 1000 বছর ধরে আপনি যে মানুষটা 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটছে, তাহলে সেই মানুষটার অবস্থা কী? কেন তিনি ফিল করছেন যে তিনি যেন হচ্ছে পৃথিবীতে 1000 বছর ধরে শুধু হেঁটেই যাচ্ছেন? কেন, কোন কারণে? না, তিনি খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছেন তিনি, সেই জন্য ফিল করছেন যে তিনি পৃথিবীতে যেন 1000 বছর ধরে বেঁচে আছেন। মাঝে মাঝে আপনার সময়কে কীরকম মনে হয়? সময়কে আপনার এমন মনে হয় যে এই সময় যাচ্ছেই না, মানে হচ্ছে 1000 বছর সময়, কিন্তু সময় হচ্ছে ঘড়ির কাঁটায় হচ্ছে কয় ঘন্টা? 1 ঘন্টা। ইমন মনোযোগ দেন। সময় ঘড়ির কাঁটায় কয় ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে 1000 ঘন্টা। মানে কি হইতেছে, সময়টা যায় না কেন? এটা কেন হয়? এটা তো হয়তো অন্য উত্তর আছে, থিওরি অফ রিলেটিভিটি, অনেক ব্যাপার স্যাপার আছে। সময় মানে এই পৃথিবী বললাম, পুরো জিনিসটা বললাম ভাই সময়ের খেলা, মানে এভরিথিং যা কিছু দেখেন সব কিছু বললাম সময়ের, মানে খুব অদ্ভুত একটা ব্যাপার। এখন আপনি ধরেন এই যে উনি যে বলছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে ভদ্রলোক তিনি হচ্ছে জীবনে এতটা ক্লান্ত যে ফিল করে 1000 বছর ধরে তো মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না। সম্ভব, তার মানে কি করছেন? তিনি একটা আশ্রয় নিচ্ছেন। কিসের আশ্রয় নিচ্ছেন? এটাকে বলে বাংলা, ইংরেজিতে আপনারা পড়েছেন হাইপারবোলি বলে। কি বলে? হাইপারবোলি বলে। বাংলায় বলে অতিরঞ্জিত করে বলা। কি করে বলা? অতিরঞ্জিত করে বলা। ইংরেজিতে আরেকটা শব্দ আছে এক্সাজারেশন। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে বলছে যে এত বাড়িয়ে বলছে কেন, আমি পৃথিবীর পথে এমনভাবে কেন হাঁটছি।
তারপর সে বলছে কি, আমি কোথায় না কোথা থেকে কোথায় যাইনি, সিংহল সমুদ্র থেকে তারপর কোথায়, নিশীথের অন্ধকারে মালয় সাগরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সিংহল সমুদ্র নামে কোনো সমুদ্র নেই, মালয় সাগর নামেও কোনো সাগর নেই। দুটো জিনিস হচ্ছে খুব কাল্পনিক। সিংহল সমুদ্র নামে কিছু নেই, কিন্তু সিংহল নামে একটা উপত্যকা আছে, ছোট পাহাড়ের পাওয়া যায়। মালয় নামে হচ্ছে একটা উপত্যকা আছে, কিন্তু সাগর নামে মানে সিংহল সমুদ্র মানে এগুলি নামে কোনো ধরনের সাগর টাগর বলে কিছু নাই। এটা একদম পুরো কাল্পনিক একটা ব্যাখ্যা এখানে আছে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। দেখেন কোথায় তিনি ঘুরেছেন, অনেক ঘুরেছে মানে কি তিনি অন্ধকার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থাকে, অন্ধকার মানে কি? আলোর অভাব, এই তো বলবেন, কিন্তু অন্ধকারের আরেকটা মিনিং আছে। অন্ধকার মানে হচ্ছে অনিশ্চিত। অন্ধকার মানে কি? অনিশ্চিত। অন্ধকার মানে হচ্ছে পৃথিবীর সমস্ত পাপ কিসে হয়? অন্ধকারে হয়। সমস্ত পাপগুলো কিসে হয়? অন্ধকারে হয়। আপনি দেখবেন মানুষ হচ্ছে যাকে মার্ডার করবে সে বললাম দিনের আলোয় করবে না, কখন করবে? অন্ধকারে করবে। অন্ধকার মানেই হচ্ছে অনিশ্চিত, অন্ধকার মানেই হচ্ছে সংশয়, অন্ধকার মানেই যে ব্যাপারটা একটু যেখানে আপনার একটা প্রশ্নবিদ্ধ একটা প্রশ্নের মার্ক জমা হয়। আপনি দেখবেন যে ইভেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপনি দেখবেন যে অন্ধকার মানেই, অন্ধকারে বললাম হচ্ছে কি যে ইসলামের পার্সপেক্টিভেও আপনি দেখবেন যে অন্ধকার মানে কি, অন্ধকারে হচ্ছে কি বিচরণ করে, খারাপ যেই সৃষ্টি আছে সেই সৃষ্টিগুলি কি করে? বিচরণ করে। অন্ধকার বললাম মানেই হচ্ছে অন্ধকার যেখানেই আছে সেখানে বললাম। আপনাকে যদি ধরেন এই পুরো একটা ওয়াশরুমে যাওয়া হবে, সেখানে কোনো লাইট নেই, আপনি বললেন অন্ধকার পুরো, আপনি কি আপনি বললেন থাক বাসায় ভালো, আপনি বললেন সে অন্ধকারে যাবেন না। আপনাকে একটা অন্ধকার গুহার ভিতরে ঢুকানো হবে, আপনি বললাম খুব সহজে রাজি হবেন না যে অন্ধকার গুহার ভিতর দিয়ে আপনি যাবেন। আগে বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে কি করবেন? অবজার্ভ করবেন। কেন আপনি অবজার্ভ করেন? কারণ আপনি অন্ধকার জিনিসটা আপনার ভিতর প্রথমেই সংশয় তৈরি করে। আপনি দেখেন পুলিশ যখন রেড দেয়, যে গিয়ে অন্ধকারে রেড দেয় কেন? কারণ সেই দেখুন অন্ধকার যে চায়ের দোকানগুলো আছে যেখানে একটু আলো টালো কম, সেখান থেকে 4-5টাকে ধরে নিয়ে যেতেছে। হ্যাঁ, কি দিনের আলোতে দেয়? না 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 আপনি যেটা বলতেছেন যে কিছু রেড হচ্ছে কি যে দিনের আলোতে দেয়, দিনের আলোতে তখন দেয় যখন হচ্ছে কি এটার ভিতরে আর সংশয় নেই, একদম কোনো ডাউট নেই, ওরে গিয়ে ধরতে হবে, টার্গেট আছে। আর রাতের বেলা হচ্ছে কি যে রাতের বেলা হচ্ছে কি আপনি যদি এখন ধরেন মহাখালী কারণবাজার রেলগেট থেকে আপনি কাউকে ধরবেন, ওখানে আপনি জীবনও দিনের আলোয় ধরতে পারবেন না ওকে, আপনাকে রাতের বেলায় গিয়েই হচ্ছে গিয়ে যে আপনাকে কোপ মারতে হবে। এবং এগুলি তো হচ্ছে কি, তার মানে কি অন্ধকার জিনিসটা হচ্ছে মানুষের ভেতরে বাই ডিফল্ট হচ্ছে একটা সংশয় তৈরি করে, ভয় তৈরি করে। এখন দেখেন উনিও বললাম আপনাকে আগে একটা সংশয় তৈরি করে দিয়েছে। দেখেন বিম্বিসার ধূসর জগতে চলে গিয়েছেন। বিম্বিসার ধূসর জগতে, অশোকের ধূসর জগতে কেন বলছে? অশোক হচ্ছে সেই ব্যক্তি যে বলা হয় যে তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। রাজা অশোক কেন গ্রহণ করেছিলেন? তিনি তার পাপ মোচনের জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হিন্দু থেকে কি হয়েছিলেন? বৌদ্ধ হয়েছিলেন। এখন হিন্দু থেকে যেহেতু তিনি বৌদ্ধ হয়েছিলেন, তিনি তার মানে কি করছিলেন? তার রাজ্যে পুরো হচ্ছে পাপে ভরে গিয়েছিল। সেই অন্ধকার জগতেও তিনি ঘুরে আসছেন, মানে জীবনের বোঝাতে যাচ্ছেন তিনি কোথায় যাননি এই ক্লান্তি দূর করার জন্য, তিনি সব জায়গায় গিয়েছেন। তার পরের লাইনে চলে আসেন, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তারপর আমি এত ক্লান্তি উপেক্ষা করে আমি যে দুদণ্ড শান্তি পেয়েছিলাম, যে দুদণ্ড শান্তি আমাকে দিয়েছিলেন সে ব্যক্তির নাম কি? বনলতা সেন তাকে হচ্ছে দুদণ্ড শান্তি দিয়েছিল। এখন দেখেন এখানে আরেকটা মজার ফ্যাক্ট, শুরু করেছেন কি দিয়ে? 1000 বছর ধরে অনেক অতিরঞ্জিত করে, কিন্তু যখন শান্তির কথা আসছে, শান্তিটা কি? ক্লান্তিটা ছিল এক সমুদ্র পরিমাণ, আর যখন শান্তির পরিমাণ আসছে তখন কতটুকু? দুদণ্ড পরিমাণ। দেখেন মানুষ খুব অদ্ভুত। মানুষ হচ্ছে গিয়ে এই 1000 বছরের ক্লান্তি সে সামান্য পরিমাণ সুখ পেলেই সে বললাম কি হয়? ভুলে যায়। মানুষ
দেখবেন কি অনেক পাচ্ছে সেটাতে তুষ্ট হচ্ছে না, আবার সামান্য পরিমাণ পেয়েছে সেটাতে কি হয়ে যাচ্ছে, তুষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই ব্যক্তি শুরু করছে 1000 বছর ধরে তিনি ক্লান্ত প্রাণে, সেখানে তিনি এই 1000 বছরের ক্লান্তি তিনি নাটোরের বর্ণলতা সেনের সাথে দুদণ্ড শান্তি পেয়েছেন, সেটাতে কি হলো যেন মোচন হয়ে গেল, মানে ব্যালেন্স হয়ে গেছে, সে সব ক্লান্তি যেন এখন ভুলে যাচ্ছে। তারপরের লাইনটা পড়েন। তারপর তিনি প্রথমে হচ্ছে কি কবিতার নিজের বর্ণনা দিয়েছেন, তার অবস্থার বর্ণনা। প্রথম প্যারাটাকে কি করেছেন তিনি, কবিতার নিজের মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন। পাপের নগরীগুলিতে ঘুরেছেন, অন্ধকার জগতে ঘুরেছেন, কোথাও তিনি শান্তি পাননি, শান্তি পেয়েছেন কোথায়, দুদণ্ড নাটোরের বর্ণলতা সেনে গেছেন, তিনি একটু শান্তি পেয়েছেন। তারপর নাটোরের পরের পংক্তিটুকুতে আমরা দেখব নাটোরের বর্ণলতা সেনের একটা অবয়বের একটা বর্ণনা দিচ্ছেন। চুল তার কবেকার, পড়েন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। দেখেন সে বলছে কি, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। তার একটা সুন্দর বর্ণনা দিচ্ছে, তার চুলের বর্ণনা দিচ্ছে বিদিশার নিশা। বিদিশা মানে কি, এখন আরেকটা চিন্তা দেখেন, মানে মেটাফোরগুলি খুব অদ্ভুত। বিদিশা হচ্ছে গিয়ে পাপের নগরী নামে পরিচিত ছিল। কি নগরী নামে, পাপের নগরী নামে। এখন বিদিশাতে কি হতো, রাজারা তার ওপেনলি পাপ করতে পারতো না। রাজারা কি করতো না, তারা বললো ওপেনলি পাপ করতে পারে না, তাদের পাপ করার জন্য কি থাকে, একটা অন্ধকার মহল থাকে। জানেন এটা, আপনি দেখবেন যে অনেক জায়গায় দেখবেন হেরেমের নাম শুনেছেন, সেখানে হচ্ছে কি হতো, এটা হচ্ছে রাজাদের বিনোদনের জায়গা ছিল। তাদের জন্য আলাদা নগরী থাকে, তাদের জন্য আলাদা জায়গা থাকে। হ্যাঁ, রাজা হচ্ছে গিয়ে তার নিজের রাজ্যে হচ্ছে গিয়ে পাপ, মানে আপনি এখনকার মডার্ন ভার্সন হচ্ছে গিয়ে, যেমন ধরেন মডার্ন ভার্সন এখন বার, বুঝতে পেরেছেন, এখন আপনার মডার্ন ভার্সন হচ্ছে কি যে রাজ্যে তার এটা করে, এখন মডার্ন ভার্সন হচ্ছে বার আছে এখন, মানে আধুনিক যেটাকে বলা হচ্ছে আধুনিক নামকরণ আর কি। হ্যাঁ, তা আগে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, বিদিশার নিশা, সে অন্ধকার যে পাপের জগৎ ছিল, সেই পাপের জগতের মতো অন্ধকার। কার চুল, বর্ণলতা সেনের চুল। তারপর দেখেন মুক্তা শ্রাবস্তির কারুকার্য, মুখটা কেমন তার, শ্রাবস্তি হচ্ছে একটা মূর্তির নাম, একদম ধবধবে সাদা। শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। তেমনি দেখেছে তারে অন্ধকারে। কিভাবে দেখেছে তাকে, দেখেন একটা মেটাফোর দিয়েছে, লাইনটা একটু কঠিন। সবুজ ঘাসের দেশ, নাবিক কি করে, নাবিক হচ্ছে যখন সে যখন তার নৌযান চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, তখন সে ভিড়াবে কোথায়, সবুজ ঘাসের দেশ যখন দেখে তখন তো সে হচ্ছে জাহাজ থামাবে, মানে সে কি পৌঁছিয়েছে। হ্যাঁ, একটা দ্বীপের ভিতর যখন সে সবুজ ঘাস দেখে যেরকম সে হচ্ছে কি করবে, থামাবে তার জাহাজ, ঠিক তেমনি জীবনানন্দ দাশ হচ্ছে গিয়ে থেমেছেন। কাকে দেখে থেমেছেন, বনলতা সেনকে দেখে থেমেছেন। তিনি যেন একটা নতুন জীবনের সঞ্চার পেলেন। দারুচিনি দ্বীপ নাম শুনেছেন আগে নিশ্চয়ই, দারুচিনি দ্বীপ নামে হচ্ছে গিয়ে যে হুমায়ুন আহমেদ একটা উপন্যাসও লিখেছেন, এটা নেওয়াই হয়েছে জীবনানন্দ দাশের কবিতা থেকে। তারপর দেখেন এখানে খুব মজার একটা লাইন, তারপর সে বলছে আপনাকে, বলছে তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, ইনভার্টেড কমা আছে দেখেন, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। দেখেন এত কিছু ঘুরে আসার পরে বর্ণলতা সেন এখন তাকে জিজ্ঞেস করছে যে এতদিন কোথায় ছিলেন। তার মানে কি, এই শব্দটার মানে হচ্ছে কি, অনেকগুলো মিনিং আছে। মিনিং হচ্ছে কি, তার মধ্যে এরকম কি হতে পারে যে বর্ণলতা সেন তার হচ্ছে পূর্ব পরিচিত, এক, দুই হচ্ছে বর্ণলতা সেন নিজেও অপেক্ষা করছিলেন যে তিনি আসবেন, অথবা তিনি খুব আপসেট হয়ে জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, এতদিন কোথায় ছিলেন, মানে দেখা সাক্ষাৎ কেন নাই, তিনি নিজেই প্রশ্ন করছেন যে এতদিন কোথায় ছিলেন। তারপর দেখেন এর পরের লাইনটা আরও কমপ্লেক্স, পাখির নীরের মতো চোখ তুলে, নাটোরের বনলতা সেন। আচ্ছা, আমরা বাংলায় বলি উপমা,
আমরা যখন বলি, আপনি যখন বলেন তিনি বাঘ, সাকিব আল হাসান হচ্ছে বাঘের মতো, কিসের মতো? বাঘের মতো। কার সাথে কম্পেয়ার করলেন সাকিব আল হাসানকে? বাঘের সাথে। অর্থাৎ একটা সিমিলি দিয়ে দিলেন, উপমা দিয়ে দিলেন। এখন দেখেন তিনি বলছেন পাখি নীরের মতো চোখ তুলে। নীর মানে কি? বাসা। নীর মানে কি? বাসা। আচ্ছা, এখন নীরের মতো চোখ তুলে আবার কিভাবে হয়? পাখির নীরের মতো চোখ তুলে কে বলছে? নাটোরের বনলতা সেন। মানে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তাকে একটা প্রশ্ন করেছে, এতদিন কোথায় ছিলেন? এখানে দুটো ব্যাপারই ঘটতে পারে। নীর মানে কি? নীর মানে হচ্ছে বাসা। আমি যদি আরও শুদ্ধ, মানে আরও আপনাকে হচ্ছে পরিপক্কভাবে বলি, নীর মানে হচ্ছে আশ্রয়, যেখানে আপনি আশ্রয় খুঁজে পান। আপনি আশ্রয় কোথায় নেন? বাসায় গিয়ে নিচ্ছেন, পাখির নীরের মতো। এখন বলছে পাখি নীরের মতো চোখ তুলে। কোথায় গিয়ে তিনি আশ্রয়টা খুঁজে পাচ্ছেন? মানুষকে আশ্রয় কোথায় দিবে? প্রশ্নটা কোথায় থাকে? দেখেন, সে যখন বলছে পাখি নীরের মতো চোখ তুলে, বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ সে বলছে কি, তার চোখের ভেতরে তিনি একটা আশ্রয়স্থল খুঁজে পাচ্ছিলেন। কার চোখের ভেতরে? বনলতা সেনের ভেতরে। তার পাখির নীরের মতো, অর্থাৎ তিনি যে এত ক্লান্ত, এত যে অবস্থা খারাপ, তিনি হঠাৎ করে এসে তার চোখের ভেতরে তিনি বুঝতে পারছেন যেন এখানে একটা আশ্রয় আছে। কোথায়? বনলতা সেনের কাছে কি আছে? আশ্রয় আছে। এটা আবার ভাইস ভার্সাও হতে পারে। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তাকে কি জিজ্ঞেস করেছে? এতদিন কোথায় ছিলেন? অর্থাৎ ভাইস ভার্সা হতে পারে এরকম যে বনলতা সেন নিজেও আশ্রয় খুঁজছে। কি হতে পারে? নিজেও আশ্রয় খুঁজছে, যেহেতু সে প্রশ্ন করছে কি, মানে তিনি খুব অপেক্ষায় ছিলেন। দেখেন, দুটো জিনিস আপনাকে বোঝা লাগবে। এক হচ্ছে কি যে 1000 বছর ধরে তো তিনি ঘুরছেন, কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, তিনি পেয়েছেন। এবার বনলতা সেনের দুদণ্ড শান্তি দিয়েছে। আবার বনলতা সেনও তাকে প্রশ্ন করছে যে এতদিন কোথায় ছিলেন। মানে বনলতা সেন নিজেও, বললাম, তার জায়গায় বসে কি করছে? অপেক্ষা করছে। সেই জন্য সে প্রশ্ন করছে। আপনি যেমন ধরেন কারোর জন্য যদি অপেক্ষা করেন, আপনি বলেন না এতক্ষণ কোথায় ছিলেন? কি বলেন? বলেন না যে এতক্ষণ কোথায় ছিলেন? কেন বলেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কারণ আপনি অপেক্ষা করছেন। ঠিক তেমনি এখন দুটো জিনিসই ঘটতে পারে। বনলতা সেন অপেক্ষা করছিল, আবার জীবন দাস নিজেও অপেক্ষা করছিল। এবং তাই সে বলছে পাখি নীরের মতো চোখ তুলে। নাটোরের বনলতা সেন কি বলছে? পাখি নীরের মতো চোখ তুলে, এতদিন কোথায় ছিলেন? তারপর সে উত্তর দিচ্ছে। দেখেন, এখানেই মেইন টুইস্টটা শুরু হয়। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। আরেকটা মেটাফর ইউজ করেছেন, সিমিলি ব্যবহার করেছেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। কি আসে? সন্ধ্যা। এখন সন্ধ্যাটা কিভাবে আসে জীবন দাসের মতে? শিশিরের শব্দের মতন। শিশির কি শব্দ করে? নিস্তব্ধ। শিশির বললাম শব্দ করে করে আসে না, কিন্তু জীবন দাস শিশিরের শব্দ পাচ্ছেন। আমাদের মধ্যে শিশিরের আরেকটা আমরা 8 বছর আগের একদিনে পড়েছিলাম, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে। উট যখন তার ঘাটটা উঠাচ্ছে, যেরকম কোনো নিঃশব্দ, কোনো শব্দ নেই, এখানে তিনি আবার বলছেন সন্ধ্যা আসে কিসের মতো? শিশিরের মতো সন্ধ্যা আসে। অদ্ভুত ব্যাপার, শিশিরের মতো সন্ধ্যা আসে বলতে অর্থাৎ আপনি আমার জীবনে, আপনার জীবনে, এই লাইনটার মিনিং হচ্ছে খুব সিগনিফিক্যান্ট। আপনাকে বুঝতে হবে, আপনার জীবন যখন ইতি টানছেন আপনি, মৃত্যু তো আপনাকে অ্যালার্ম দিয়ে আসছে না। আসছে নাকি? আসছে। শব্দ করে আসে মৃত্যু? দরজা দিয়ে ঢোকার সময় কি বলে নক নক, আমি মৃত্যু, আসতে দেন? শব্দ তো করে না। করে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন কি আসে? সন্ধ্যা আসে। অর্থাৎ মানুষের জীবনে আপনার সমস্ত দিন শেষে শিশিরের শব্দের মতো আপনার কাছে কোনো মৃত্যুও আসবে। তার পরের লাইনটুকু পরের, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। চিল কি করে? সারা সকাল অবধি সে কি করে? শিকার করে। আর সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরবে, তখন ডানার ভেতরে যে সারাদিন যে শিকার করেছে, ময়লা লেগে আছে, রক্ত লেগে আছে, সে চিল তখন কি করে? সন্ধ্যায় ঘরে ফেরার আগে একটা ডানা ঝাপটায়। অর্থাৎ তিনি তার নীড়ে ফেরার আগে তিনি তাকে প্রস্তুত করে নেন।
পয় পরিষ্কার আছেন কি না, খুব ভালোভাবে তিনি চিল হচ্ছে ফিরে যান। কোথায় ফিরে যান? তার নীড়ে ফিরে যান। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর সব রং নিভে গেলে কখন পৃথিবীর সব রং নিভে যায়? যখন আপনি হচ্ছে পৃথিবীতে, আপনি যখন মৃত্যুবরণ করছেন, আপনি যখন জীবন আপনার যখন ইতি টেনেছেন, তখনই আপনার কি হয়েছে? পৃথিবীর সব রং আপনার নিভে গেল। পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা শেষ করছি। দেখেন, তিনি বলছেন পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে। সব পাখি কোথায় যায়? ঘরে ফিরে যায়। কখন ফিরে যায়? সন্ধ্যায়, অন্ধকারে। দেখেন আবার অন্ধকারে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। সব নদী গিয়ে তার নদীর সমাপ্তি কোথায় ঘটে? সমুদ্রে গিয়ে, রাইট? তার লেনদেনটা ওইখানে গিয়ে শেষ হয়। থাকে শুধু অন্ধকার। কি থাকে? অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। আপনার জীবনে যখন আপনি যখন কবরে চলে গেলেন, আপনি যখন একদম হচ্ছে কি যে কবর, আপনি যখন হচ্ছে কি এই জীবনটা যখন আপনি ইতি টানলেন, তখন আপনার মৃত্যুকে, আপনি মৃত্যু পরবর্তী জীবন আপনি শুধু কি দেখবেন? অন্ধকারই দেখবেন। কি দেখবেন? অন্ধকার ছাড়া তার আপনি কিছু দেখবেন না। আপনার পাণ্ডুলিপি করে আয়োজন মানে কি? পাণ্ডুলিপি মানে হচ্ছে কি যে আপনার জীবনের যে কৃতকর্ম ফলগুলো ছিল সেগুলো নিয়ে আপনি এখন বসে আছেন। আপনার তার কিছু নাই, আপনার তো জীবন নাই। আপনার কি আছে? শুধু পাণ্ডুলিপি আছে, যা আপনি লিপিবদ্ধ করে গিয়েছেন পৃথিবীতে। সব লেনদেন ফুরায়, জীবনের সব লেনদেন শেষ হয়। তখন কে থাকে? শুধু মুখোমুখি বসিবার, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। মজার বিষয় হচ্ছে, বনলতা সেন নামে যে নারীকে আপনি খুঁজছেন, বনলতা সেন নারী না, এটা হচ্ছে মৃত্যু। তিনি কার সাথে এখন বসে আছেন? মৃত্যুর সাথে। এই জন্যই তিনি বলছেন, মৃত্যুকে খুব আপন করে তিনি বলছেন, মৃত্যু তাকে জিজ্ঞেস করছে এতদিন কোথায় ছিলে? তারপর সে বলছে, দেখেন এই লাইনটাই তো বলে দেয়, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন কি আসেন? সন্ধ্যা আসে। এটা মেটাফরিক্যাল মিনিং হচ্ছে কি যে পৃথিবীর আপনার জীবনে শিশিরের শব্দের মতনই কি আসবে? মৃত্যু আসবে। জাস্ট এইভাবে লাইনটা পড়লেই বুঝতে পারবেন। এই বনলতা সেনকে আমি আর আপনি যত ভাবে খুঁজে বেড়াচ্ছি, যত মিস ইন্টারপ্রেট করেছি নারী ভেবে। কি ভেবে? নারী ভেবে। ভেবেছি আহ কি রোমান্টিক কবিতা, মরে যাচ্ছে বেচারা। কিন্তু তিনি বললাম, কারণ জীবনদশা কবিতার ভেতরে এক্স্যাক্টলি যেমন তার আরেকটা কোর্স আছে এরকম, মানুষের জীবনের মৃত্যু ঘটে এক নারীকে ভালোবেসে। এটা জীবনদাসের লেখা। এখন তিনি নারীকে ভালোবেসে বলতে বোঝাচ্ছে না যে নারীকে ভালোবেসে। জীবনদাসের কবিতায় ম্যাক্সিমাম সময় মৃত্যুটাকে হচ্ছে গিয়ে সামহাও অর্নামেন্ট করা হয়েছে। কিভাবে? নারী বেশে। যেমন দেখেন, চুল তার কবেকার পেয়েছেন? বিথিশার নিশা। এখন দেখেন, এখন আপনি আর আমি যদি ওইভাবে চিন্তা করি, চুল তার কবেকার অন্ধকার, বলছে যে চুল কি? পুরোটাই তো অন্ধকার, কালো। সেই বিদিশার নিশার সাথে আপনি কিসে মিলাচ্ছেন? চুলের যে কৃষ্ণবর্ণ, সেই কৃষ্ণবর্ণকে আপনি মিলাচ্ছেন কালো বর্ণকে। কিন্তু দেখেন সে কোথায় চলে গেছে মিলানোর জন্য? বিদিশার নিশা মানে হচ্ছে কি, যেই পাপের যে নগরী ছিল সে অন্ধকার নগরীতে চলে গেছে মিলানোর জন্য। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে মানুষ যে পাপ করে, এখানে আরেকটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, চাইলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে সেটা পাবেন। মানুষ যে পাপ করে, ওই বিদিশার নিশে যে পাপটা সংঘটিত হয়, সে পাপটা বললাম, পাপটাও সে কিসে করে? অন্ধকারে করে। আবার নারীর প্রেমে পড়ে অনেক পাপ করে, রাইট? করে না? নারীর বাঁধনে আটকিয়ে বললাম সে কি করছে? অনেক পাপ করছে। তার মানে এখানে যে কালো যে বর্ণটা দেওয়া হচ্ছে, এই যে মেটাফরিক্যাল যে চুলের কথা বলা হচ্ছে, চুলটা বলা হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে কি পাপের একটা সিম্বল। কিসের সিম্বল?
পাপের একটা সিম্বল। বুঝতে পেরেছেন? তারপর সে কি বলছে, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য। কারণ আপনি যখন ইমপ্রেসড হবেন, ইমপ্রেসড হওয়ার জন্য কি লাগবে আপনার? আপনাকে তো একটা এই পাপ করবেন, পাপ বললাম দেখতে খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, সেই জন্যই তো মানুষ পাপ করে, ঠিক না? দেখবেন পাপের যেই অবয়ব থাকে সে অবয়ব হচ্ছে খুবই সুন্দর, আপনি খুব অ্যাট্রাক্টেড ফিল করেন, এই জন্য আপনি পাপ করে ফেলি। কিন্তু ভালো কাজ সেটাতে আপনি অ্যাট্রাক্টেড ফিল করছেন না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তিনি পাপের মতো এত সুন্দর সাজগোজ করে থাকেন না, সেই জন্য আপনি ভালো কাজে এত ভালো ফিল করেন না। আপনি মসজিদে গিয়ে তো আপনি কখনো জোনাকি বাতি দেখবেন না, দেখবেন মানে একদম পড়েছে লাইটিনিং করে লাল নীল বাতি জ্বলতেছে, হ্যাঁ? কিন্তু যেখানে ডিজে পার্টি হচ্ছে সেখানে আপনি গিয়ে দেখবেন যে আপনি চোখ ঘুরতেছে আপনার। ব্যাপারগুলো হচ্ছে খুব সিম্পল, খুবই সাধারণ। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে কি যে এই যে বনলতা সেন কবিতার আপনি দেখেন, জীবন দাস তো আপনাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে, অনেকবার বলেছে, আবারও বলছি। আর মৃত্যুকে আমি ডেকেছি হাজার প্রিয়ার নাম ধরে, অর্থাৎ মৃত্যুকে তিনি হচ্ছে কি অনেক, এই যে বনলতা সেন নামে ডেকেছেন তিনি, কখনো আকাশ লীলা নামে ডেকেছেন তিনি এক এক দিনে এক একভাবে ডেকেছেন। কিন্তু অনেক সময় আপনার কাছে মনে হবে যে তিনি মনে হয় তাকেই ডাকছেন, কিন্তু আসলে না। আপনি যদি কবিতাটা ভালো করে আবার এন্ডিং করেন তখন গিয়ে দেখবেন যে তিনি আসলে অন্য কাউকে ডাকছেন। এই অবস্থা হচ্ছে কি আমাদের জীবন দাসের কথা। থ্যাংক ইউ। এটা হচ্ছে শেষ হলো। এখন দেখেন, আমরা এই দুটো কবিতা পড়েছি, একটা হচ্ছে 8 বছর আগের একদিন, আর একটা হচ্ছে বনলতা সেন কবিতা। এই দুটো কবিতা থেকে বললাম মিলে প্রশ্ন আসবে। কি হবে? মিলে প্রশ্ন আসবে। যেমন কীরকম মিলে প্রশ্ন আসতে পারে? যে মিলে প্রশ্ন আসতে পারে এরকম, কারণ জীবন দাস কবিতা পড়লে তো আমরা এতটুকু বুঝতে পারি যে তার কবিতার ভিতরে মৃত্যুর একটা থিম পাবেনই, আপনি সবসময় পাবেন, যেখানে যান মৃত্যু থাকবেই। আরেকটা থিম থাকবে, সেটা হচ্ছে অন্ধকার। কি থাকবে? অন্ধকার। আরেকটা যে ব্যাপার থাকবে সেটা হচ্ছে তাকে বলা হয় হচ্ছে নির্জনতার কবি বলা হয়, আত্মহননের কবি বলা হয়, মৃত্যুর কবি বলা হয়, আবার রূপসী বাংলার কবিও বলা হয়, তাকে বিভিন্ন নামে ডাকা হয়। তার মানে কি, তার কবিতার ভিতরে এই থিমেটিক ব্যাপারগুলো আপনি পাবেন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি এরকমভাবে যে বনলতা সেন 8 বছর আগের একদিন কবিতা অবলম্বনে জীবন দাসের কবিতার মূল যে বিষয়গুলো, এই যে এই বিষয়গুলো, এগুলো একটু আলোচনা করেন। তখন কবিতা থেকে এক্সাম্পল টেনে টেনে আপনি এটাকে আলোচনা করতে হবে। বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? রেকর্ডিংটা একটু অফ করেন কাইন্ডলি।